রবিবারের মধ্য দুপুর গল্পে গল্পে ভরপুর দ্য ক্লাসিক পেজেস। আজকের গল্প মুন্সী প্রেমচাঁদের সমাধান। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজামশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাঙালি পাঠকের কাছে প্রেমচাঁদ শুধু পরিচিত নয়, পরম আদরণীয় একটি নাম। প্রেমচন্দ নিজেও বাংলা সাহিত্য ও সাহিত্য স্রষ্টাদের বিষয়ে গভীর শ্রদ্ধা ও ঔৎসুক্য পোষণ করতেন। জন্ম 31 জুলাই 1880 সালে। প্রেমচন্দের অন্যতম পুত্র শ্রী অমৃত রায়ের সহযোগিতায় 80টির মতো গল্প নির্বাচন করে অনুবাদ করানো হয়েছিল। মানবযাত্রী দলের কথাকার প্রেমচন্দ বিশ্বাস করতেন, জীবনের নানা সংগ্রামের মধ্যে এক পরম সৌন্দর্য বিরাজ করে। সেই সৌন্দর্যে প্রাণিত তাঁর গল্পের দুনিয়া। কাশীনগর থেকে 4 মাইল দূরবর্তী লোহি গ্রামে পিতা মুন্সী অজয়ব লাল শ্রীবাস্তব আর মাতা আনন্দের সংসারে যে শিশুর জন্ম হয়েছিল, জন্মের সময়ে তাঁর বাবার দেওয়া নাম ছিল ধনপত রায় বা খুল্ল তাঁতের দেওয়া নাম নবাব রায়। কিন্তু পরবর্তীকালে তিনি প্রেমচন্দ নামেই বিখ্যাত হন। বাঙালি পাঠকের কাছে তিনি প্রেমচাঁদ। 1907 প্রকাশিত হল প্রেমচন্দের প্রথম ছোট গল্প দুনিয়া কা সবসে অনমোল রতন। তাঁর প্রথম গল্প সংকলন সোজ এ ওতন 1908 গল্পগুলির 5টিতে উর্দুতে লেখা। লিখেছেন বহু চিত্রনাট্যের সংলাপ, লিখেছেন প্রায় 11টি উপন্যাস, অজস্র ছোট গল্প, বরদান, প্রেমা, সেবাসদন, প্রেমাশ্রম, রঙ্গভূমি, কায়াকল্প, নির্মলা, গবন, কর্মভূমি, গোদান, অসমাপ্ত মঙ্গলসূত্র। প্রকাশ করেন প্রায় 300 গল্প, যেগুলি গ্রন্থিত হয় সোজ এ ওতন থেকে আরম্ভ করে হিন্দি সপ্ত সরোজ 1917 সালে, নওনিধি, বড়ে ঘর কি বেটি, প্রেম 25, প্রেম দ্বাদশী, প্রেম প্রসূন, প্রেম তীর্থ, প্রেম চতুর্থী ইত্যাদি। পঞ্চফুল, অগ্নিসমাধি এগুলি তাঁর উল্লেখযোগ্য রচনা। এই মহান কথা সাহিত্যিকের 1936-এর 8ই অক্টোবর সকাল 7টায় প্রয়াণ ঘটে। শুরু হচ্ছে আজকের গল্প মুন্সী প্রেমচাঁদের সমাধান। প্রথম স্ত্রীর মৃত্যুর পর ভোলা মাহাতো দ্বিতীয়বার বিয়ে করে নতুন বউ ঘরে আনল। তারপর থেকেই প্রথম পক্ষের ছেলে রঘুর সময়টা খারাপ হয়ে পড়ল। রঘুর বয়স তখন সবেমাত্র 10 বছর। নিশ্চিন্তে সে গ্রামে গুলিডান্ডা খেলে বেড়াত। নতুন মা আসার পর সঙ্গে সঙ্গে তাকে সংসারের চাকায় জুড়ে দেওয়া হলো। নতুন বউ পান্না খুব সুন্দরী, আর কে না জানে যে রূপের সঙ্গে অহংকারের গলাগলি থাকে। সে নিজে কোনো খাটুনির কাজে হাতই লাগাত না। রঘুই গোবর ফেলত, বলদের খাবার দিত, এঁটো বাসন মাজত। নতুন বউয়ের রূপে ভোলার চোখও এমন ঘুরে গিয়েছিল যে তখন সব কিছুতেই রঘুর দোষ তার নজরে পড়ত। পান্নার কথা সে প্রাচীন প্রথা মেনে চোখ বুজেই বিশ্বাস করত। রঘুর অভিযোগ সে পাত্তাই দিত না। এর ফল হলো এই যে রঘু নালিশ করাই ছেড়ে দিল। কার কাছে কাঁদবে? কেবল বাবাই নয়, সারা গ্রাম তার শত্রু হয়ে দাঁড়াল। বড় জেদি ছেলে এই রঘু। নতুন মা পান্নাকে সে মানুষ বলেই গণ্য করে না। রঘুর মন দিন দিন তার মার প্রতি বিষিয়ে উঠতে লাগল। এইভাবে 8 বছর পার হয়ে গেল। তারপর রঘুর বাবা ভোলার নামেও একদিন মৃত্যুর পরোয়ানা এসে হাজির হল। ভোলার মৃত্যুর পর তার বউ পান্না পড়ল অথই জলে। পান্নার 4 সন্তান, 3 ছেলে 1 মেয়ে। সংসারে খরচ অনেক, অথচ উপার্জন করার কেউ নেই।
রঘু আর এখন কেন খবর নেবে? এটা তো জানা কথাই, নিজের বউ আনবে আর আলাদা হয়ে যাবে, বউ এসে আরও আগুন লাগাবে। পান্না এসব ভাবতে ভাবতে চারদিকে খালি অন্ধকার দেখতে লাগল। তবে এও ভাবল, আর যাই হোক না কেন, সে রঘুর আশ্রিত হয়ে থাকবে না। যে সংসারে সে ছিল রানী, সেখানে আজ সে দাসী হয়ে থাকতে পারবে না। যে ছেলেকে সে চাকর ছাড়া আর কিছু ভাবেনি, তার ভরসায় থাকবে কেন? সে সুন্দরী, বয়স এখনো তেমন বেশি হয়ে যায়নি, যৌবন এখনো পুরোপুরি বজায় রয়েছে। কেন সে কি আবার বিয়ে করতে পারে না? কি আর হবে? লোকে হাসবে, হাসুক গে। তাদের সমাজে কি এরকম হচ্ছে না? তারা তো বামুনও নয়, রাজপুতও নয় যে নাক কাটা যাবে। ওসব উঁচু জাতের মধ্যে ভেতরে ভেতরে অনেক কিছু হয় ঠিকই, তবে বাইরের ঠাঁট বজায় থাকে। সে তো সারা দুনিয়াকে দেখিয়েই আবার ঘর করতে পারে। তবে রঘুর পায়ের নিচে কেন থাকবে? ভোলার মৃত্যুর পর 1 মাস পার হয়েছে। তখন সন্ধ্যা। পান্না এইসব ভাবছিল। হঠাৎ তার খেয়াল হলো যে ছেলেরা ঘরে নেই। এই সময়েই বলদগুলো মাঠ থেকে ফিরে আসে। বাচ্চারা আবার কেউ না সামনে গিয়ে পড়ে। এখন আর দরজায় কে দাঁড়িয়ে থাকবে এসব দেখাশোনা করার? ঘর থেকে বাইরে বেরিয়ে সে দেখল রঘু ডেরায় বসে আখ কেটে কেটে আঁটি করছে। 3 ছেলেই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে, আর ছোট মেয়েটা তার গলায় হাত দিয়ে তার পিঠে ওঠার চেষ্টা করছে। পান্না নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এ তো আজ নতুন ব্যাপার দেখা যাচ্ছে। হয়তো সে সবাইকে দেখাতে চাইছে যে সে তার ভাইদের কত ভালোবাসে, অথচ মনের মধ্যে ছুরি লুকিয়ে রেখেছে। সুযোগ পেলে বোধহয় প্রাণই শেষ করে দেবে। কাল সাপ ছাড়া আর কিছু নয়। অত্যন্ত কঠোর স্বরে সে বলল, তোরা সবাই ওখানে কি করছিস? আয় ঘরে আয়, সন্ধে হয়ে গেছে, এখনই গরুগুলো ফিরবে। আমি তো রয়েছি মা, ভয় কিসের? বড় ছেলে কেদার, সে বলল, মা, রঘুদা আমাদের জন্য 2টো গাড়ি বানিয়ে দিয়েছে। এই দেখো, এইটায় আমি আর খুন্নু বসবো, আরেকটায় লক্ষ্মণ আর ঝুনিয়া। দাদা 2 গাড়িই টানবে। এই কথা বলে সে চালার এক কোণা থেকে 2টো ছোট ছোট গাড়ি বের করে নিয়ে এলো। 4টে করে চাকা লাগানো ছিল, বসার জন্যে পাটা আর ধরবার জন্যে 2 দিকে হাতল। পান্না আশ্চর্য হয়ে বলল, এই গাড়ি কে বানিয়েছে? কেদার বিরক্ত হয়ে বলল, রঘুদা বানিয়েছে, আবার কে? ভগতদের বাড়ি থেকে 22 আর বাটালি চেয়ে এনে চটপট বানিয়ে দিয়েছে। খুব জোরে চলে মা। খুন্নু, উঠে বস, আমি টানি। খুন্নু গাড়িতে বসলে কেদার টানতে লাগল। মরমর আওয়াজ উঠল। মনে হলো গাড়িও যেন এই খেলায় বাচ্চাদের সাথী। লক্ষ্মণ 2য় গাড়িতে উঠে এসে বলল, দাদা টানো। রঘু ঝুনিয়াকেও গাড়িতে বসিয়ে দিল, আর গাড়ি টানতেই ছুটতে শুরু করল। 3 ছেলেই হাততালি দিতে লাগল। পান্না বিস্ফারিত চোখে এই দৃশ্য দেখছিল আর ভাবছিল, এ সেই রঘু না অন্য কেউ। একটু বাদেই 2টো গাড়ি ফিরে এলো। ছেলেরা ঘরে গিয়ে তাদের অভিযানের বর্ণনা দিতে লাগল। সবাই কত খুশি, যেন এরোপ্লেনে চড়ে ঘুরে এসেছে। জানো মা, গাছগুলো সব ছুটছিল, বাছুরগুলো কেমন পালাচ্ছিল, সবাই ছুটছিল। মা, রঘুদা 2টো গাড়ি একসঙ্গে টেনে নিয়ে যায়। ঝুনিয়া ছিল সবার ছোট। তার ভাব প্রকাশের ক্ষমতা লাফালাফি আর চোখের চাউনিতেই সীমাবদ্ধ ছিল। সে হাততালি দিতে দিতে নাচতে লাগল। খুন্নু বলল, এখন আমাদের বাড়িতে একটা গরুও আসবে মা। রঘুদা গিরিধারীকে একটা গরু এনে দিতে বলেছে। গিরিধারী কাল এনে দেবে বলেছে। 3 সের দুধ দেয় মা, পেট ভরে দুধ খাবো। এরই মধ্যে রঘুও ভেতরে এলো। পান্না অবহেলার দৃষ্টিতে তাকে দেখে বলল, রঘু,
তুমি নাকি গিরিধারীর কাছে গরু চেয়েছো? হ্যাঁ মা, চেয়েছি। কাল এনে দেবে। এতে কোনো অন্যায় হয়েছে মা? টাকা কোথা থেকে আসবে তা ভেবে দেখেছো? সবই ভেবেছি মা। আমার এই মোহর আছে না, তা থেকে 25 টাকা পাওয়া যাবে। 5 টাকা বাছুরের জন্য দিয়ে দেবো, ব্যাস আমাদের হয়ে যাবে। মোহর বেচে দেবে কেন? গরুর জন্যে তারা কিসের? হাতে পয়সা হলে কিনবে। খালি গলা দেখতে ভালো লাগে না। এতদিন গরু নেই, তাই বলে কি ওরা বাঁচেনি? বাচ্চাদের খাওয়া দাওয়ার এই তো সময় মা। এই বয়সে না খেলে আর কখন খাবে? মোহর পড়তে আমার ভালো লাগে না। লোকে ভাববে বাপ চলে গেছে আর এখন মোহর পড়ার সময় হয়েছে। ভোলা মাহাতো গরুর চিন্তাতেই মারা গেল। টাকারও জোগাড় হলো না, গরুও এলো না। উপায় ছিল না। রঘু এই সমস্যা কত সহজে সমাধান করে ফেলল। জীবনে এই প্রথমবার রঘুর ওপর পান্নার বিশ্বাস জন্মালো। বলল, যখন গয়নাই বেচতে হবে তখন তোমার মোহর কেন? আমার হাসাল নাও। না মা, এটা তোমার গলায় খুব সুন্দর মানায়। বেটা ছেলের মোহর পড়া না পড়ায় কিছু এসে যায় না। রাখো, আমি বুড়ি হয়ে গেছি, এখন আর হাসলি পরে কি করব? তুমি এখন ছেলে মানুষ, তোমার খালি গলা দেখতে ভালো লাগবে না। তুমি এখনই কি করে বুড়ি হয়ে গেলে? গ্রামে তোমার মতো আর কে আছে মা? পাঁচ বছর পরের কথা। রঘুর মতো পরিশ্রমী, বিবেকবান ও কর্তব্যপরায়ণ দ্বিতীয় কোনো কৃষক আর গ্রামে ছিল না। পান্নার বিনা অনুমতিতে কোনো কাজ সে করত না। তার বয়স 23 বছর পার হয়ে গিয়েছিল। পান্না বারবার বলছিল, বাবা, এবার বৌমাকে নিয়ে এসো। কতদিন আর বাপের বাড়ি পড়ে থাকবে? সবাই তো আমার বদনাম করছে আর বলছে যে আমি বাড়িতে বউ আনতে দিচ্ছি না। এত তাড়াতাড়ি করার কি আছে মা? তাহলে তুমি বউ আনবে না? আমি তো বলে দিয়েছি যে এখনো তাড়াতাড়ি করার কিছু হয়নি। তোমার তাড়া না থাকলে আমার তাড়া আছে। আমি আজই লোক পাঠাচ্ছি। পস্তাতে হবে কিন্তু, ওর স্বভাব ভালো নয়। তুমি বললেই তো হবে না। আমি যদি তার কোনো কথাতেই না থাকি তবে সে কি হাওয়ার সঙ্গে যুদ্ধ করবে? রান্নার কাজটা তো করতে পারবে। আমাকে দিয়ে ঘরের ও বাইরের সব কাজ চলবে না। আমি আজই লোক পাঠাবো। আনতে চাইছো, নিয়ে এসো। তবে পরে কথা বলতে পারবে না যে আমি বউকে সামলাতে পারছি না, তার চাকর হয়ে গেছি। না, বলবো না। যাও, দুটো শাড়ি ও কিছু মিষ্টি নিয়ে এসো। তৃতীয় দিন রঘুর বউ মুলিয়া বাপের বাড়ি থেকে এসে গেল। দরজায় বাজনা বাজল, সানাইয়ের মধুর ধ্বনি আকাশে গুঞ্জন তুলল। নতুন বউয়ের মুখ দেখে লোকে টাকা দিল। সোনালি তার গায়ের রং, তীক্ষ্ণ আঁখি পল্লব, দুই গালে গোলাপি আভা, চোখে প্রবল আকর্ষণ। রঘু তাকে দেখেই মন্ত্রমুগ্ধ হয়ে গেল। সকালে যখন সে কলসি নিয়ে জল আনতে যেত তখন তার সোনালি রং সূর্যের সোনালি কিরণের সঙ্গে মিশে যেত। মনে হতো উষা তার নিজের সমস্ত সুগন্ধ, সমস্ত প্রকাশ ও উচ্ছলতা নিয়ে মুচকি হেসে চলে যাচ্ছে। মুলিয়া গায়ে জ্বালা নিয়েই এসেছিল। তার স্বামী শরীরের রক্ত জল করে কাজ করবে আর পান্না রানীর মতো বসে থাকবে, তার ছেলেরা রাজপুত্রের মতো ঘুরে বেড়াবে, এসব মুলিয়ার সহ্য হবার নয়। সে কারো দাসীগিরি করতে পারবে না। নিজের ছেলেই আপন হয় না আর ভাই। যতদিন পর্যন্ত বেরুতে পারছে না, রঘুর চারদিকে ঘুরঘুর করছে। যেই একটু শেয়ানা হবে ঝেড়ে ফেলে চলে যাবে, জিজ্ঞেসও করবে না। একদিন সে রঘুকে বলল, তুমি এভাবে গোলামি করতে চাও করো, আমার পোষাবে না। তাহলে কি করব তুই বলে দে না। ঘরের কাজ করার মতো তো ছেলেদের বয়স হয়নি এখনো। ছেলেরা তো আর তোমার কেউ নয়। এই পান্নাই না তোমাকে তিলে তিলে দগ্ধাতো। সব শুনেছি। আমি দাসী হয়ে থাকবো না। টাকা পয়সার কোনো হিসাব আমি পাই না। কে জানে
তুমি তাকে কি এনে দিচ্ছ আর সে তা দিয়ে কি করছে? তুমি তো জানো যে টাকা ঘরেই থাকে, কিন্তু তুমি দেখে নিও যদি একটা কানা করিও তোমার কপালে জোটে। তোর হাতে টাকা পয়সা দিলে লোকে কি বলবে সেটা ভেবে দেখ। লোকে যা বলে বলুক, লোকের কাছে তো আর আমাকে বেচে দেয়নি। দেখে নিও হাঁড়ি মাজলে হাতে কালি লাগবেই। তুমি যদি তোমার ভাইদের জন্য মরতে চাও মরো, আমি কেন মরতে যাব? রঘু কোনো উত্তর দিল না। সে যা ভয় করছিল তা এত তাড়াতাড়ি ঘটে গেল। যদি সে খুব হইচই করে তবে বড়জোর আরও 6 মাস কি 1 বছর চলতে পারে, ব্যাস। তারপর আর চলবে বলে মনে হয় না। যা ভবিতব্য তাকে আর কি করে ঠেকিয়ে রাখা যাবে? একদিন পান্না মহুয়া শুকুতে দিয়েছিল। গোটা বর্ষার সময় গোলায় রাখা মহুয়া তাই নরম হয়ে গিয়েছিল। পান্না মুলিয়াকে বলল, বৌমা, একটু দেখো, আমি পুকুরে স্নান করতে যাচ্ছি। আমার ঘুম আসছে, তুমি বসে বসে দেখো। একদিন স্নান না করলে আর কি হবে? পান্না হাতের শাড়ি রেখে দিল, স্নান করতে গেল না। মুলিয়ার আক্রমণ বৃথা হয়ে গেল। কদিন পর এক সন্ধ্যায় পান্না ধান লাগিয়ে ফিরেছে। অন্ধকার হয়ে গিয়েছিল, সারা দিন খাওয়া হয়নি। তার আশা ছিল বউ রুটি বানিয়ে রেখে দেবে, কিন্তু এসে দেখল উনুন জ্বালানোই হয়নি, আর ছেলেরা খিদের জ্বালায় ছটফট করছে। মুলিয়াকে সে আস্তে আস্তে জিজ্ঞেস করল, আজ এখনো উনুন ধরাওনি? আজ দুপুরেও উনুন জ্বলেনি, বৌদি রান্নাই করেনি। তা তোরা খেলি কি? কিছু খাইনি তো মা, রাত্রের রুটি ছিল, খুন্নু আর লক্ষ্মণ খেয়েছে, আমি ছাতু খেয়েছি। আর বৌমা? বিছানায় পড়ে শুয়েই আছে বৌদি, কিছুই খায়নি। পান্না তখনই উনুন জ্বালিয়ে খাবার তৈরি করতে বসে গেল। আটা মাখতে মাখতে সে কাঁপতে লাগলো। কপাল, সারাদিন খেতে খামারে রোদে পুড়ে আবার বাড়িতে এসে উনুনের সামনে জ্বলতে হবে। কেদারের বয়স হয়েছে 14 বছর, এখন বোঝার বয়স হয়েছে। তাই বৌদির চালচলন দেখে সমস্ত ব্যাপারটা সে বুঝতে পেরেছিল। মাকে বলল, আচ্ছা মা, বৌদি আর এখন তোমার সঙ্গে থাকতে চাইছে না? না কেন, কিছু বলছিল? বলেনি কিছুই, তবে এটাই তার মনের কথা। তুমি কেন তাকে ছাড়ছো না? যেভাবে থাকতে চায় থাকুক, আমাদেরও ভগবান আছেন। চুপ, এরকম কথা ভুলেও আমার সামনে বলবি না। মনে রাখিস, রঘু তোর বড় দাদা শুধু নয়, তোর বাপের মতন। মুলিয়াকে কোনো সময় যদি কিছু বলিস তো আমি বিষ খাবো, মনে থাকে যেন। দশহরা উৎসবের সময় এলো। এই উপলক্ষে গ্রাম থেকে ক্রোশখানেক দূরে এক মেলা বসে। গ্রামের সব ছেলেমেয়েরা মেলা দেখতে চলল। পান্নাও ছেলেদের নিয়ে মেলা দেখতে যাবার জন্য তৈরি হয়েছিল, কিন্তু পয়সা আসবে কোথা থেকে? চাবি তো মুলিয়ার কাছে। রঘু এসে মুলিয়াকে বলল, ছেলেরা সব মেলা দেখতে যাচ্ছে, ওদের 2 করে পয়সা দিয়ে দে। বাড়িতে পয়সা নেই। এই তো সর্ষে বিক্রি হলো, এরই মধ্যে সব পয়সা শেষ হয়ে গেছে। হ্যাঁ, শেষ হয়ে গেছে। কি করে শেষ হলো? একটু শোন, আজ উৎসবের দিন, ছেলেরা মেলা দেখতে যাবে না? নিজের মাকে বলো পয়সা বের করুক, জমিয়ে রেখে কি করবে? খুঁটির মাথায় চাবি ঝুলছিল। রঘু চাবি তুলে নিয়ে সিন্দুক খুলতে যাবে, তখনই মুলিয়া তার হাত ধরে ফেলে বলল, চাবি আমাকে দিয়ে দাও, তা না হলে ভালো হবে না বলছি। খাওয়া পড়া চাই, বই খাতা চাই, তারপর আবার মেলাও দেখতে যাওয়া চাই। আমাদের রোজগার তো এজন্য নয় যে অন্নটা খাবে আর পায়ের ওপর পা তুলে বসে থাকবে। বাবা রঘু, পয়সা দিয়ে কি হবে? ছেলেরা মেলা দেখতে যাবে না। কেন যাবে না মেলা দেখতে? গ্রামের সবাই যাচ্ছে, আর আমাদের বাড়ির ছেলেরা যাবে না? এই কথা বলে রঘু হাত ছাড়িয়ে নিয়ে পয়সা বের করে ছেলেদের দিয়ে দিল। তবে সেই চাবি যখন মুলিয়াকে দিল, সে সেটা উঠোনে ছুঁড়ে ফেলে দিয়ে মুখ ফিরিয়ে শুয়ে পড়ল। ছেলেদের মেলা দেখতে যাওয়া হলো না। এরপর 2 দিন গেল, মুলিয়া কিছুই খেল না। পান্নাও অভুক্ত থাকল। রঘু কখনো একে বোঝায়, কখনো ওকে।
কিন্তু না মুলিয়া না পান্না কেউই উঠল না। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে রঘু মুলিয়াকে বলল, আরে মুখে কিছু বলবি তো, চাইছিস আমি কি? কিচ্ছু চাই না, আমাকে বাপের বাড়ি রেখে এসো। ঠিক আছে, ওঠ, রান্না করে খা, দেব পৌঁছে। মুলিয়া রঘুর দিকে চোখ তুলে তাকালে রঘু তার চেহারা দেখে ভয় পেয়ে গেল। সেই মাধুর্য, সেই মুগ্ধতা, সেই লাবণ্য সব উধাও। দাঁত বেরিয়ে পড়েছে, দৃষ্টি উদ্ভ্রান্ত, নাসারন্ধ্র বিস্ফারিত, আগুনের মতো লাল চোখ নিয়ে সে বলল, আচ্ছা, তাহলে তোমার মা এই মন্ত্র পড়িয়েছে? তা আমি অত কচি খুকি নই, তোমাদের দুজনের বুকে বসে পাথর ভাঙবো। তোমার মতলব কি? ঠিক আছে, পাথরই ভাঙবি, কিছু খেটে নে, তাহলে তো পাথর ভাঙার ক্ষমতা হবে। তখনই আমি মুখে জল তুলবো যখন ঘর পৃথক হবে। অনেক ঝামেলা সয়েছি, আর সইতে পারবো না। রঘু সংকটে পড়ে গেল। একদিনের জন্যেও তার মুখ থেকে এসব কথা বেরোয়নি। পৃথক হবার কথা সে স্বপ্নেও ভাবেনি। গ্রামে 2-4টে পরিবারকে সে আলাদা হতে দেখেছে। সে এটা ভালোভাবেই জানে যে হাঁড়ি আলাদা হবার সঙ্গে সঙ্গে মানুষের মনও আলাদা হয়ে যায়, বরাবরের জন্য পর হয়ে যেতে হয়। গ্রামের অন্য লোকের সঙ্গে যে সম্পর্ক থাকে, পরিবারের লোকের সঙ্গে তখন সেই সম্পর্ক হয়। রঘু মনে মনে ঠিক করে নিয়েছিল যে তার বাড়িতে সে এই বিপদ আসতে দেবে না। তবে যা হবার তা সে কি করে আটকাবে? আমার মুখে কালি লাগবে, সবাই এই কথা বলবে যে বাপ মরে যাবার পর 10টা বছরও একসঙ্গে কাটলো না। আর পৃথক হবই বা কেন? যাদের কোলে নিয়ে খাইয়েছি, যাদের নিজের ছেলের মতো বড় করেছি, যাদের জন্য কত রকম কষ্ট সহ্য করেছি, তাদের থেকে এখন পৃথক হয়ে যাব? নিজের স্নেহের ছেলেদের ঘর থেকে বের করে দেব? মুলিয়া, মুলিয়া, তুই কি চাইছিস, যে আমার ভাইদের থেকে আমি আলাদা হয়ে যাই? ভালো করে ভেবে দেখ, কোথাও আর মুখ দেখানো যাবে না। তা আমার এসব লোকের সঙ্গে পোষাবে না। তাহলে তুই আলাদা হয়ে যা, আমাকে তোর সঙ্গে টানছিস কেন? তা তোমাদের বাড়িতে আমার কোন সুখটা আছে? সংসারে আমার কি যাবার জায়গা নেই? তোর যা ইচ্ছে যেখানে খুশি থাক, আমি আমার বাড়ির লোকেদের থেকে আলাদা হতে পারবো না। যেদিন এই বাড়িতে 2 হাঁড়ি হবে, সেদিন আমার মনও ভেঙে যাবে। আমি এই আঘাত সইতে পারবো। তোর যা যা কষ্ট সেসব আমি দূর করতে পারবো। জিনিসপত্রের দেখাশোনার ভার তো তোরই, ভাড়ারও তো তোরই হাতে। আর বাকি থাকলো কি? আর কাজকর্ম যদি কিছু করতে না চাস তো করিসনি। ভগবান যদি আমাকে সেই সুযোগ দিতেন তো তোকে আমি কুটোটুকুও নাড়তে দিতাম না। খেটে খাওয়ার জন্য তোর অমন সুন্দর হাত পা তৈরি হয়নি। তবে কি আর করব, আমার হাতে তো আর কিছু নেই। তোর যদি কাজ করতে ইচ্ছে না থাকে তুই করিসনি, তবু আমাকে ভিন্ন হতে বলিসনি। তোর পায়ে পড়ছি। আমি কাজ করতে ভয় পাই না, বসে বসে খেতেও চাই না। তবে আমি কারো মেজাজ সহ্য করতে পারবো না। তোমার মা ঘরের কাজ করে, তা সে নিজের জন্যই করে, নিজের ছেলেপুলের জন্যই করে। আমার তো কোনো কাজ করে দিচ্ছে না, তবে আবার মেজাজ কিসের? সে তার নিজের ছেলেপুলেদের ভালোবাসুক, কিন্তু আমার আশ্রয় তো তুমি। সবাই বসে আরাম করবে, এই জিনিস আমি নিজের চোখে দেখতে পারবো না। ছেলেরা একটু পর পর দুধ খাবে, আর যে মানুষটা শরীরে রক্ত জল করে সংসার চালাচ্ছে তার কপালে ঘোলটুকুও জুটবে না। কেউ তাকে জিজ্ঞাসা পর্যন্ত করার নেই। নিজের মুখ একবার তুমি দেখো, কি চেহারা হয়েছে। 4 বছরের মধ্যে তার নিজের লোক দাঁড়িয়ে যাবে, আর 10 বছরের মধ্যে তুমি বিছানায় পড়বে। বসো না, দাঁড়িয়ে কেন? কি মেরে পালাবে? আমি তোমাকে জবরদস্তি বেঁধে রাখবো না। তোমার ঠাকুরনের হুকুম নেই বোধহয়। সত্যি কথা বলবো, তোমার মন বড় শক্ত। যদি আমি জানতাম যে তোমার মতো পাষাণের হাতে পড়ব, তাহলে ভুলেও এ ঘরে আসতাম না, এলেও মন লাগাতাম না। তবে এখন তোমাকে ভালোবেসে ফেলেছি। বাড়ি ফিরে গেলেও মন এখানেই পড়ে থাকবে। আর তুমি যে কি, আমার খবর পর্যন্ত নাও না। মলিয়া, আমার দ্বারা এই জিনিস হবে না। আলাদা হবার কথা চিন্তা করতেই
আমার মন কিরকম হয়ে যায়। এ আঘাত সহ্য করতে পারবো না। তবে চুরি পরে বাড়ির ভেতরে বসে থাকো না, আর আমি গোঁফ লাগিয়ে নিই। আমি ভাবতাম তোমার কিছু ক্ষমতা টমতা আছে, এখন দেখছি তুমি কেবল মাটির দেলা। পান্না দালানে দাঁড়িয়ে দুজনের কথা শুনছিল। সে আর থাকতে পারল না, সামনে এসে রঘুকে বলল, বৌমা যখন আলাদা হবার জন্যই উঠে পড়ে লেগেছে, তখন তুমি জোর করে কেন তাকে ধরে রাখতে চাইছো? তুমি ওকে নিয়ে থাকো, ভগবান আমাকে দেখবেন। যখন তোমার বাবা মারা গেল, কোনো একটা পাতার আশ্রয়ও ছিল না। তখন যদি ভগবান ব্যবস্থা করে দিয়ে থাকেন, তাহলে এখন আর কিসের ভয়? এখন তো ভগবানের দয়ায় 3 ছেলেই বড় হয়ে উঠেছে, এখন কোনো চিন্তা নেই। মা, তুমিও পাগল হয়ে গেলে নাকি? তুমি কি জানো না, হাড়ি আলাদা হলে মনও ভাগ হয়ে যায়। যখন কোনো কথাই সে শুনছে না, তখন তুমি আর কি করবে? ভগবান যদি চান, তবে কে কি করতে পারে? কপালে যতদিন একসঙ্গে থাকা লেখা ছিল, ততদিন একসঙ্গে কেটেছে। এখন ভগবানের এই ইচ্ছা হলে তাই হবে। তুমি আমার ছেলেপুলের জন্য যা করেছো, তা ভুলতে পারবো না। তুমি যদি এদের না দেখতে, তাহলে এদের কি গতি হতো কে জানে। কে জানে কাদের দরজায় দরজায় ঘুরতে হতো, কে জানে কোথায় কোথায় ভিক্ষে মেঘে ফিরতে হতো। এ কথা ভুলেও ভেবো না যে তোমার সঙ্গে পৃথক হলাম বলে তোমার অমঙ্গল কামনা করব। যেদিন তোমার অমঙ্গলের চিন্তা আমার মনে ঠাঁই পাবে, সেদিন আমি বিষ খেয়ে মরব। মৃত্যুর আগে পর্যন্ত আমি এই আশীর্বাদই করে যাব যে ভগবানের দয়ায় তোমার বারবারন্ত হোক। এই কথা বলে পান্না কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। রঘু সেখানেই মূর্তির মতো বসে থাকল। তার দৃষ্টি স্থির হয়ে গেল, আর চোখ বেয়ে জল পড়তে লাগল। পান্নার কথা শুনে মুলিয়া বুঝতে পারল যে তার পোয়া 12। চটপট উঠে সে ঘর ঝাঁট দিল, উনুন জ্বালালো ও কুয়ো থেকে জল আনতে গেল। তার জেদ পুরো বজায় থাকল। গ্রামে মেয়েদের 2টো দল থাকে, একটা বউদের আর অন্যটা শাশুড়িদের। পরামর্শ আর সহানুভূতির জন্যই তারা যার যার দলে যায়। 2 দলের সভা পৃথক হয়। কুয়োর ওখানে মুলিয়ার সঙ্গে 2-3 জন বউয়ের দেখা হয়ে গেল। এক বউ বলল, তোমাদের বাড়ির বুড়ি আজ খুব কান্নাকাটি করছিল। এতদিন ঘরে করতে হয়েছিল, রাজপাট ছেড়ে যেতে কার আর ভালো লাগে? বোন, আমি তার খারাপ চাই না, তবে একজনের রোজগারে আর কজনের চলে? আমারও তো এখন খাওয়া দাওয়া আমোদ ফুর্তির সময়। এখন তার পিছনে পিছনে থাকো, তারপর ছেলেপুলে হলে তাদের পিছনে পিছনে চলো। এইভাবে সারা জীবন চোখের জলে কেটে যাক, আর কি? বুড়িরা চায় কি বউরা সারা জীবন দাসী হয়ে থাকুক, মোটা ভাত খেয়ে পড়ে থাকুক। কার ভরসায় আর কে থাকে? নিজের ছেলেরাই জিজ্ঞেস করে না, অন্যের ছেলেদের আর কি বিশ্বাস? 2 দিন বাদে যখন হাত পা গজাবে, তখন কি আর খবর নেবে? তখন তারা নিজের বউয়ের কথায় চলবে। প্রথমেই বলে দেয়া ভালো, তাহলে পরে আর কোনো ঝামেলা হবে না। মুলিয়া জল নিয়ে গিয়ে খাবার তৈরি করে রঘুকে বলল, যাও চান করে এসো, খাবার তৈরি। কি হলো? কি বলছি কিছু শুনতে পাচ্ছ? খাবার তৈরি, গিয়ে চান করে এসো। শুনবো না কেন? আমি কি কালা? খাবার তৈরি হয়ে গেছে, গিয়ে কি খেয়ে নে, আমার খিদে নেই। মুলিয়া আর কিছু বলল না। সে গিয়ে উনুন নিভিয়ে দিল, রুটি তুলে শিকেই রাখল, তারপর মুখ ঢেকে শুয়ে পড়ল। একটু পরে পান্না এসে বলল, খাবার তৈরি, চান টান করে খেয়ে নাও, নইলে বউ তো না খেয়ে থাকবে। মা, তুমি বাড়িতে থাকতে দেবে না মুখে কালি মেখে কোথাও বেরিয়ে যাব? খাবার তো খাবারই, আজ না হলে কাল খাবো, তবে এখন আমি খেতে পারবো না। আর কেদার কি এখনো স্কুল থেকে আসেনি? এখনো আসেনি, হয়তো আসছে। পান্না বুঝতে পারল সে রান্না করে ছেলেদের না খাওয়ালে ও নিজে না খেলে রঘু খাবে না। শুধু তাই নয়, তাকে রঘুর সঙ্গে যুদ্ধ করতে হবে, তাকে কড়া কড়া কথা শোনাতে হবে, তাকে দেখাতে হবে যে সেও আলাদা হতে চাইছে।
তা না হলে সে এই চিন্তাতেই মরে যাবে। এই কথা ভেবে সে আলাদা উনুন ধরিয়ে খাবার তৈরি করতে লাগল। এমন সময় কেদার ও খুন্নু স্কুল থেকে এসে পড়ল। পান্না বলল, কেদার, খুন্নু, আয় খেয়ে নে, খাবার হয়ে গেছে। মা, দাদাকে ডেকে নেবে না? তুই এসে খেয়ে নে, ওর রুটি বউ আলাদা করে করেছে। গিয়ে দাদাকে জিজ্ঞেস করে আসবো মা। যখন তার ইচ্ছে হবে খাবে। তুই বসে খা তো, এসব কথায় তোর থাকা কেন? যার ইচ্ছে হয় সে খাবে, যার ইচ্ছে হবে না সে খাবে না। সে আর তার বউ যখন আলাদা হবার জন্য উঠে পড়ে লেগেছে, তখন কে কি করবে? কেন মা, আমরা কি আলাদা বাড়িতে থাকবো? তার যদি ইচ্ছে হয় তাহলে এক বাড়িতেই থাকবে, তা না হলে উঠোনে বেড়া দেবে। খুন্নু দরজার কাছে গিয়ে উঁকি দিয়ে দেখল সামনে একটা খড়ের ঘরে খাটিয়ায় পড়ে রঘু হুঁকোয় তামাক খাচ্ছে। মা, দাদা তো এখনো হুঁকো নিয়ে বসে আছে। যখন ইচ্ছে হয় খাবে। দাদা বৌদিকে বকেনি? মুলিয়া নিজের ঘরে শুয়ে সব শুনছিল। বাইরে এসে বলল, দাদা তো বকেনি, এখন তুমি এসে বকে যাও। কেদারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আর কোনো কথা সে বলল না। তিন ছেলেই খেয়ে দিয়ে বাইরে চলে গেল। লু বইছিল। আমের বাগানে গ্রামের ছেলেমেয়েরা বাতাসের ঝাপটায় পড়ে যাওয়া আম কুড়োচ্ছিল। কেদার বলল, আজ আমরাও আম কুড়াতে যাব, খুব আম পড়েছে। দাদা যে বসে আছে, আমি যাব না, দাদা রাগ করবে। সে তো এখন আলাদা হয়ে গেছে। তা এখন যদি কেউ আমাদের মারে, তাহলে দাদা কিছু বলবে না? বাহ, তাহলে বলবে না কেন? রঘু তিন ছেলেকেই দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেও কিছু বলল না। আগে ঘরের বাইরে গেলেই ধমক দিত, আজ কিন্তু সে পাথরের মূর্তির মতো নিশ্চল বসে থাকল। তাই ছেলেদের কিছু সাহস হলো, তারা আরেকটু এগিয়ে গেল। রঘু তবু কিছু বলল না। কি করে বলবে? সে ভাবছিল, মা ছেলেদের খেতে দিল, আমাকে জিজ্ঞেসও করল না কেন? তারও কি চোখের পর্দা গেছে? আমি যদি ছেলেদের ডাকি আর তারা যদি আমার কথা না শোনে, তাহলে দুপুর রোদে সব ঘুরে ঘুরে বেড়াবে, অসুখ বিসুখ না করে। সে মনের দুঃখ মনে চেপে বসে থাকল, কিন্তু মুখে কিছু বলতে সাহস পেল না। ছেলেরা যখন দেখল সে কিছু বলছে না, তখন তারা নির্ভয়ে বেরিয়ে গেল। হঠাৎ মুলিয়া এসে বলল, এবার উঠবে তো নাকি? যার কথা বলে না খেয়ে বসে আছো, সে বেশ ভালো করেই ছেলেদের খাইয়েছে আর নিজেও খেয়েছে। এখন আরাম করে শুয়ে আছে। যার বিয়ে তার খোঁজ নেই, পাড়াপড়শির ঘুম নেই। একবার তো বললও না যে ওঠো খেয়ে নাও। রঘুর প্রচণ্ড কষ্ট হচ্ছিল। মুলিয়ার এই কঠোর বাক্য কাটা ঘায়ে নুনের ছিটের মতো লাগছিল। কাতর চোখে বলল, তোর যা ইচ্ছে ছিল তাই তো হয়েছে, এখন গিয়ে ঢোল বাজা। না, তোমার জন্য ভাতের থালা নিয়ে বসে আছে। আমাকে রাগাবি না, তোর জন্য আমারও বদনাম হচ্ছে। তুই যখন কোনো কিছুতে থাকতে রাজি হবি না, তখন কার গরজ পড়েছে খোসামত করে থাকবার? যা গিয়ে মাকে জিজ্ঞেস কর ছেলেরা আম কুড়োতে গেছে, গিয়ে ওদের নিয়ে আসবো কিনা। কাঁচকলা যাচ্ছি, তোমার ইচ্ছে থাকে তো 100 বার গিয়ে জিজ্ঞাসা করো। এরই মধ্যে পান্নাও ভেতর থেকে বেরিয়ে এলে রঘু বলল, ছেলেরা বাগানে চলে গেছে মা, এদিকে লু বইছে, গিয়ে নিয়ে আসবো। রঘু ছেলেদের নিয়ে বাগান থেকে ফিরে দেখল মুলিয়া তখনও দাঁড়িয়ে। সে মুলিয়াকে বলল, তুই গিয়ে খেয়ে নিচ্ছিস না কেন? এবেলা আমার খিদে নেই। হ্যাঁ, খিদে লাগবে কেন? ভাইরা খেয়েছে তো, সে খাওয়াই পেটে গিয়ে থাকবে। আমাকে জ্বালাস না মুনিয়া, ভালো হবে না। খাবার কোথাও পালিয়ে যাচ্ছে না, একবেলা না খেলে মরেও যাব না। কি কি তুই কি কিছু বুঝতে পারছিস? আজ কি কাণ্ডটা হয়ে গেল? তুই উনুন জ্বালালি না, কিন্তু আমার কলজে আগুন লাগিয়ে দিলি। আমার অহংকার ছিল, আর যাই হোক না কেন আমার বাড়িতে এই ব্যারাম ঢুকতে পারবে না। তুই কিন্তু আমার সেই অহংকার চূর্ণ করে দিলি। সবই কর্মফল। সমস্ত হাই হাই তো দেখে শুধু তোমারই, আর কারোর তো দেখি না। আর কারোকে তো তোমার মতো আফসোস করতে দেখছি না। মুলিয়া, কাটা ঘায়ের ওপর নুনের ছিটে দিবি না।
তোর জন্যই আমার গায়ে কালি লাগছে। এই সংসারের ওপর আমার টান থাকবে না তো কার টান থাকবে? আমি না কত কষ্ট করে একে ধরে রেখেছি, যাদের কোলে নিয়ে খাইয়েছি তারাই আজ আমার অংশীদার হবে। যে ছেলেদের আমি ধমকাতে পারতাম আজ তাদের দিকে ভালো করে চাওয়া পর্যন্ত যাবে না। আমি যদি ওদের ভালোর জন্য কিছু বলি সবাই বলবে আমি ভাইদের সর্বনাশ করছি। যা, আমাকে এখন ছেড়ে দে, আমার দ্বারা এখন কিছু খাওয়া হবে না। আমি কিন্তু দিব্যি দেব, নয়তো চুপ করে আমার সঙ্গে চলো। দেখ, এখনো কিছু খেবিনি, তোর জেদ ছাড়। যে খেতে যাবে না সে আমার মাথা খায়। তুই তুই কি করলি মুলিয়া? আমি তো উঠছিলাম। চ চ চ খেতে যাই, চান টান আর কে করবে? তবে তবে এ কথা বলতে পারি যে 4টের জায়গায় 6টা রুটি খাই, আর তুই ঘিয়ের হাঁড়িতেই ডুবিয়ে রাখ। এ দাগ আমার মন থেকে মিলিয়ে যাবে না। ওসব দাগ টাগ সব মিলিয়ে যাবে। প্রথম প্রথম সকলেরই এরকম লাগে। দেখছো না ওদিকে কেমন সব শান্ত হয়ে গেছে? সে তো ঠিকই করে রেখেছিল যে কোনো ওজোরে আলাদা হয়ে যাবে। এখন আর আগের মতো সেই মজাও নেই যে ঘরে যা আসবে সবই লোপাট। এখন কে আর আমাদের সঙ্গে থাকবে? এর জন্যই তো আমার দুঃখ। মার কাছ থেকে এ ব্যবহার আমি আশা করিনি। রঘু খেতে বসল। এক একটা গ্রাস তার কাছে বিষ বলে মনে হচ্ছিল। মনে হতে লাগলো রুটি ভুসির রুটি, ডাল যেন ডাল নয়, জল। জল গলার নিচে যাচ্ছিল না। দুধের দিকে সে চেয়েও দেখল না। 2-4 গ্রাস খেয়ে উঠে পড়ল কোনো প্রিয়জনের শ্রাদ্ধের খাওয়ায় যেমন হয়। রাত্রের খাওয়াও সে এভাবেই সারল। খাওয়া আর কি হবে, কোনো রকমে দিব্যি ঠেকাল। সারা রাত তার মন উতলা হয়ে রইল। এক অজ্ঞাত আশঙ্কা তার মন ছেয়ে থাকল। তার মনে হতে লাগল যেন ভোলা মাহাতো দরজায় বসে কাঁদছে। সে কতবার চমকে চমকে উঠল। তার এমন মনে হল যেন ভোলা তার দিকে তিরস্কারের চোখে তাকিয়ে আছে। তারা দুজনে দুবেলা খেত ঠিকই, তবে খাচ্ছে যেন শত্রুর ঘরে, এই মনে হতো তার। ভোলার শোকমগ্ন মূর্তি তার চোখ থেকে কিছুতেই মুছে যাচ্ছিল না। রাত্রে তার ঘুম আসতো না। গ্রামে সে মুখ ঘুরিয়ে মাথা নিচু করে এমনভাবে চলাফেরা করত যেন সে গোহত্যার অপরাধে অপরাধী। 5 বছর পার হয়ে গেল। রঘু এখন 2 ছেলের বাবা। উঠানে বেড়া দেওয়া, খেতে আল দেওয়া, গাই বলদ ভাগ হয়ে গিয়েছিল। কেদারের বয়স এখন 19। সে পড়াশোনা ছেড়ে দিয়ে ক্ষেতের কাজে লেগে গিয়েছিল। খুন্নু গরু চড়াত, কেবল লক্ষ্মণ এখনো স্কুলে যাচ্ছিল। পান্না ও মুলিয়া একজন আরেকজনের চেহারা দেখলে জ্বলে উঠত। মুলিয়ার 2 ছেলে বেশিরভাগই পান্নার কাছে থাকত। সেই তাদের তেল মালিশ করত, কাজল লাগিয়ে দিত, কোলে কোলে নিয়ে ফিরত। তবু কিন্তু মুলিয়ার মুখ থেকে ভালো একটা শব্দও বেরুত না। পান্নাও অবশ্য তা শোনার জন্যে ইচ্ছুক ছিল না। সে যা করত নিরাসক্ত মনেই করত। তার দুটো ছেলে রোজগেরে, মেয়ে রান্না করতে পারত আর সে নিজে অন্য কাজ করে নিতে পারত। অন্যদিকে রঘু ছিল একা, আর ছিল সে খুব দুর্বল, অশক্ত ও যৌবনে বৃদ্ধ। বয়স এখনো 30 বছরের বেশি না হওয়া সত্ত্বেও চুল সব কাঁচা পাকা হয়ে গিয়েছিল। কোমর পড়েছিল ঝুঁকে, কাশি তাকে জব্দ করে ফেলেছিল। তাকে দেখলে দয়া হতো, অথচ ক্ষেতের কাজ হলো পরিশ্রমের কাজ। সে পরিশ্রম করার উপায় তার ছিল না। কাজেই ভালো ফসল কোথা থেকে আসবে? কিছু ঋণও হয়ে গিয়েছিল। সেই চিন্তা তাকে আরো শেষ করে ফেলেছিল। সে চাইতো যদি একটু বিশ্রাম মেলে। শেষ পর্যন্ত রঘুর ঘুষঘুষে জ্বর হতে আরম্ভ করল। মনের যন্ত্রণা, চিন্তা
কঠোর পরিশ্রম ও অভাবের এই হলো ফল। প্রথম প্রথম কিছু পরোয়া করেনি সে, ভেবেছিল আপনা থেকেই ভালো হয়ে যাবে। কিন্তু দুর্বলতা যখন বাড়তে লাগলো তখন ওষুধের কথা মনে হলো। যে যা বলল তাই সে খেল। ডাক্তার বৈদ্যের কাছে যাবে সে সামর্থ্য কোথায়? আর সামর্থ্য হলেও টাকা খরচ ছাড়া আর কী বা হতো? ঘুষঘুষে জ্বরের ওষুধ হলো বিশ্রাম আর পুষ্টিকর খাদ্য। তার না ছিল কোনো ওষুধ খাবার ক্ষমতা, না ছিল আরামে বসে ভালো ভালো খাবার খাওয়ার সুবিধা। দুর্বলতা বাড়তেই লাগল। পান্নার সময় হলে সে এসে তাকে সান্ত্বনা দিত। তবে তার ছেলেদের সঙ্গে রঘুর কথাবার্তাও ছিল বন্ধ। ওষুধপত্রের ব্যবস্থা তো দূরের কথা, তার অবস্থা দেখে তারা মজা করত ভেবেছিল। এখন কে খবর নেয়? রঘু বেচারার কি দোষ কেদার? রাখো, আমি খুব বুঝি। দাদার জায়গায় আমি হলে লাঠি দিয়ে কথা বলতাম। মজা হলো বউ নাকি জেদ ধরল। এ সবই দাদার চাল, সবই আগে থেকে ঠিক করা। শেষ পর্যন্ত রঘুর নিবু নিবু জীবনদীপ নিবে গেল। মৃত্যু সমস্ত চিন্তার অবসান করে দিল। শেষ সময়ে সে কেদারকে ডেকে পাঠিয়েছিল, তবে কেদারের তখন আক্ষেতে জল দেবার কথা। আসলে সে ভয় পেয়েছিল, যদি না আবার ওষুধের জন্য পাঠায়, তাই অজুহাত দিয়েছিল। মুলিয়ার জীবন অন্ধকারময় হয়ে পড়ল। যে মাটিতে সে স্বপ্নসৌধ নির্মাণ করেছিল তা নিচ থেকে ধসে পড়ল। যে খুঁটির জোরে সে নাচছিল তা উঠে এলো। গ্রামের লোক বলতে শুরু করল, ভগবান কেমন পাপের দণ্ড দিলেন। বেচারা লজ্জায় তার দুই ছেলেকে নিয়ে বসে কাঁদত। গ্রামের কাউকে মুখ দেখাবার সাহস তার ছিল না। কি করে এখন তার সংসার চলে? সে কার সাহায্যে বেঁচে থাকবে? সে যে কি করবে আর কি না করবে ভেবে পাগল হবার জোগাড়। এইভাবে 13 দিন পার হয়ে গেল। শ্রাদ্ধের কাজকর্ম শেষ হল। তার পরদিনই মুলিয়া দুই ছেলেকে কোলে নিয়ে খলিহানে ফসল মাড়াতে গেল। ওখানে একজনকে গাছের নরম ঘাসের বিছানায় শুইয়ে দিল, আর অন্যজনকে বসিয়ে রেখেই ফসল মাড়াতে আরম্ভ করল। সেই সময়ে পান্না ছুটে এসে ছোট ছেলেকে কোলে তুলে আদর করতে করতে বলল, বাচ্চাদের আমার কাছে রেখে এলে না কেন বউ? হায় হায়, বেচারা মাটিতে পড়ে কাঁদছে। আমি যখন মরবো তখন যা খুশি করবে, এখনো তো বেঁচে আছি। আমরা পৃথক হলেও বাচ্চারা তো আর পৃথক হয়নি। তোমারও তো অবসর ছিল না মা, তুমি কি করবে? তা এখানে আসার জন্য তোমার কি এত তাড়া ছিল? ফসল কি মারানো যেত না? 3 ছেলে তো আছে, আর কখন তারা কাজে লাগবে? কেদার তো কালই ফসল মারাবার কথা বলছিল। তা আমিই বললাম, আগে আখের খেতে জল দে, পরে ফসল মারাবি। 10 দিন বাদেও মারাই করা যাবে। আখে জল না দিলে আখ শুকিয়ে যাবে। কাল থেকে জল দিতে শুরু করেছে, পরশু পর্যন্ত জল দেওয়া শেষ হবে, তারপরই মারাই করতে পারবো। খুন্নু কাল একবার বলেছিল, প্রথমে আমাদের খেতে জল দিয়ে পরে দাদার খেতে দেবে। তাতে তার উপর কেদার এত রাগ করেছিল যে খুন্নু আর কথা বলতে পারেনি। তোমাকে সে আলাদা থাকতে দেবে না বউ। বলছে, দাদা আমাদের জন্যই তো মরেছে, আমিও তার ছেলেপুলের জন্যই মরব। মুলিয়ার চোখ জলে ভরে এলো। পান্নার কথায় আজ ছিল সত্যি সত্যি বেদনা, যথার্থ সান্ত্বনা আর প্রকৃত শুভচিন্তা। মুলিয়ার মন তার প্রতি কোনোদিন এত আকর্ষণ অনুভব করেনি। যার প্রতি ছিল তার তাচ্ছিল্য ও অপকারের মনোবৃত্তি, সেই আজ এত দয়ালু, এত হিতৈষী। আজ এই প্রথম মুলিয়া তার নিজের স্বার্থপরতার জন্য লজ্জিত হল। এই প্রথম তার মন তার সংকীর্ণতার জন্যে নিজেকে ধিক্কার দিল। এরপর 5 বছর পার হয়ে গেছে। পান্না আজ বুড়ি। কেদার বাড়ির কর্তা, মুলিয়া বাড়ির কর্ত্রী। খুন্নু ও লক্ষ্মণের বিয়ে হয়ে গেছে, কিন্তু কেদার আজও অবিবাহিত। মেয়েদের নিয়ে কোন সুখ মা?
বউ ঘরে এলে তো লোকের স্বভাব পাল্টে যায়। তারপর যা কিছু সব বউ, মা বাবা ভাই বন্ধু সব তখন পর। দাদার মতো লোকের যখন স্বভাব বদলে যায় তখন আর অন্যের কথা কি বলবো মা? আচ্ছা আচ্ছা তুমিই বলো, 2 ছেলে এ তো ভগবান দিয়েছে আমায়, আর কি চাই? বিয়ে না করেই তো 2 ছেলে পাওয়া গেছে মা, এর থেকে আর বেশি কি হবে? এদের নিজের মনে করলে নিজের, পরের মনে করলে পরের। সবই তো বুঝলাম বাবা, কিন্তু তোর বংশ রক্ষা হবে কি করে? কেন মা, আমার বংশই তো চলছে। 2 ছেলেকে তো নিজেরই মনে করি। মনে করলেও পর, তুই কি মুলিয়াকেও তোর বউ মনে করতে পারবি? তুমি কি যাতা বলছো মা? যাতা কেন হবে, তোর বৌদিই তো। আমার মতো কাঠগোয়ারকে কেন সে পাত্তা দেবে? তুই রাজি থাকলে আমি তাকে জিজ্ঞেস করব। না মা, হয়তো কান্নাকাটি শুরু করবে। তোর আপত্তি না থাকলে আমি কথায় কথায় তার মনের ইচ্ছা জেনে নেব। আমি কিছু জানি না, যা ভালো বোঝো করো। পান্না কেদারের মনের কথা বুঝতে পারল। ছেলের মন মুলিয়ার দিকে ঝুঁকেছে, তবে ভয় আর সংকোচের জন্য কিছু বলছে না। সেই দিনই পান্না মুলিয়াকে বলল, কি করব বউ, মনের ইচ্ছা মনেই থেকে যাচ্ছে। কেদারকে সংসারী করতে পারলে নিশ্চিত হতে পারতাম। সে তো সংসার করতেই চাইছে না। সে বলছে যদি এরকম মেয়ে পাওয়া যায় যে ঘরে মিলেমিশে থাকবে তাহলে করতে পারি। এরকম মেয়ে কোথায় পাওয়া যাবে? খুঁজে দেখো। আমার তো খোঁজা হয়ে গেছে। সত্যি? কোথাকার মেয়ে? এখন বলবো না, মোদ্দা কথা এই জানি যে যদি তার সঙ্গে কেদারের বিয়ের কথাবার্তা পাকা হয় তাহলেই কেদারের সংসার হবে। কে জানে মেয়ে মানবে কিনা। মানবে না কেন মা? এত ভালো ভদ্র ছেলে আর কোথায় পাওয়া যাবে? আগের জন্মে বোধহয় কোনো সাধু সন্ন্যাসী ছিলেন, তা না হলে ঝগড়াঝাটির ভয়ে কে আর সংসারী হতে চায় মা? মেয়ে কোথায় থাকে? আমি তাকে বলে রাজি করাবো। তুমি যদি চাও তবে তাকে রাজি করাও, তোমার উপরেই সব। আমি আজই যাব মা, তার পায়ে ধরে তাকে রাজি করাবো। তার নাম বলবো? দোহাই মা, আর দেরি সইছে না, তাড়াতাড়ি বলো। সে তো তুমি। তুমি তুমি এসব কি যাতা বলছো মা? যাতা হবে কেন, তোমার দেওরই তো। আমার মতো বুড়িকে সে কেন নেবে? সে তো তোমার কথা মনে করেই বসে আছে। তুমি ছাড়া আর কাউকেই সে নেবে না, ভয় বলছে না। তবে তার মনের কথা আমি জানি। বৈধব্যের শোকে মুহ্যমান মুলিয়ার বিবর্ণ মুখমণ্ডল পদ্মের মতো রক্তিম হয়ে উঠল। গত 10 বছরে সে যা হারিয়েছিল, মনে হলো আজ এক মুহূর্তে সেসব সুদে আসলে ফিরে পেয়েছে। সেই লাবণ্য, সেই আভা, সেই আকর্ষণ, সেই চালচলন। শুনলেন মুন্সী প্রেমচাঁদের সমাধান। গল্পটি অনুবাদ করেছেন অমল কুমার রায়।